ভুল করে জলসীমান্ত পেরিয়ে বিপাকে 2 বছর পাক জেলে বন্দী বাংলার 2 মৎস্যজীবী। কেরল থেকে ট্রলারে মাছ ধরতে যান 2 মৎস্যজীবী। গুজরাতের উপকূলে মাছ ধরতে যান মাটিয়ার দুজনে, আর সমুদ্রে ভুল করে পাকিস্তানের জলসীমান্তে চলে যান এবং 2 বছর ধরে সেখানেই পাক জেলে বন্দী বাংলার 2 মৎস্যজীবী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপম সাহা রয়েছে, কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, 2 বছর ধরে সেই দুজন মৎস্যজীবী কি অবস্থায় রয়েছেন তার পরিবারের লোক জানেন না, স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছেন, কিন্তু তাদের ফেরাতে কি ব্যবস্থা করছে প্রশাসন এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, এই যে বসিরহাটের মাটিয়া থানার মমিনপুর এলাকার যে লালটু দাস এবং সুজয় দাস বলে যে দুজন মৎস্যজীবী, তারা যে 2 বছর ধরে পাকিস্তানে যে তারা বন্দী হয়ে রয়েছে, এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকার বা প্রশাসনের কিন্তু কোনো রকমের উদ্যোগ নেই, এমনটাই কিন্তু জানিয়েছে লালটু দাস এবং সুজয় দাসের পরিবার। তার কারণ 2 বছর আগে তারা যখন প্রথম কেরালা থেকে তারা সেই পেশার তাগিদে যখন গুজরাট হয়ে যখন তারা মাছ ধরতে যায় এবং রাতের অন্ধকারে তারা দিক ভুল করে পাকিস্তানের বর্ডারে চলে যায়, তখন সেখানে পাকিস্তানের যে সব সীমান্তরক্ষী বাহিনী তারা তাদেরকে আটক করে এবং কিন্তু সেখানেই তাদের কিন্তু জেলবন্দি করে। এবং লাস্ট 8 মাস আগে তারা কিন্তু ভিডিও কলে তাদের পরিবারকে সব ঘটনার কথা জানিয়েছিল এবং তাদেরকে উদ্ধারের কথা কিন্তু জানিয়েছিল। এমনকি এটাও বলেছিল যে তোমরা ভারত সরকারের কাছে আর্জি করো যাতে আমাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করে। কিন্তু সেই রকম কথা মতোই কিন্তু তাদের পরিবার আমাদের বিভিন্ন আধিকারিকদের দপ্তরে কিন্তু তারা অভিযোগ জানিয়েছে, আবেদন জানিয়েছে, কিন্তু কোনো রকম সমাধান হয়নি। তাদের যেটা দাবি যে কলকাতা থেকে অজ্ঞাত পরিচয়ে 2জন ব্যক্তি এসেছিল, তাদের কাছ থেকে শুনেছিল, ছবি নিয়েছিল, প্রমাণপত্র নিয়ে চলে গেছে, কিন্তু তারপরে আর কোনো রকম যোগাযোগ করেনি। এরপর আজকের যখন ঘটনা আমাদের সামনে যখন আসলো, আমরা টিভিতে যখন আমরা চালানো শুরু করলাম, যখন এটা নিয়ে ফোরকাস্ট হলো, তখনই কিন্তু আমরা এবার কিন্তু এই যে বসিরহাট উত্তরের যে বিধায়ক রফিকুল ইসলাম, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি কিন্তু এবার বলেন যে আমাদের কাছে প্রথম শুনলো, তিনি 2 বছরের মধ্যে এই প্রথম শুনলেন এবং তিনি বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এরকম ধরনের অনেক কিছু উদ্ধার করে ভারত সরকারের কাছে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে, দেশে ফিরিয়ে নিয়ে এসেছে, এদেরকেও ফিরিয়ে নিয়ে আসবে এবং এই আশ্বাস পেয়েছেন পরিবারের। এবার দেখা যাক কবে ফেরেন এই 2 মৎস্যজীবী। ওরা ছিল কেরালায়, কেরালার থেকে গেছিল গুজরাটে, মানে মধ্যরাত্রি, তখন ওরা ঘুমিয়ে পড়েছিল, সবাই মাঝিরাও ঘুমিয়ে পড়েছিল। এবার ঘুমিয়ে পড়লে ওই নৌকাটা ঢেউতে ঢেউতে পাকিস্তানের সীমান্তায় ঢুকে গেছে। এবার ওখানকার জলপুলিশরা ধরে নিয়েছিল। বাড়ি এবার ফোন করতো, কথাও হতো, তারপরে চিঠি পাঠাতো, হ্যাঁ ভিডিও কলেও কথা হয়েছিল, এমনি ফোনেও কথা বলতো। 2 বছর হয়ে গেছে, বাইরে আছে। বাড়ির ছেলে বাড়ি আসুক, ঘরের ছেলে ঘরে আসুক, ওইটাই চাই। ঠিক মতন সংসার চলছে না, কিছু না, দুশ্চিন্তা, ফিরে আসুক। ফের বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার। নদিয়া হাঁসখালী থানার পুলিশের জালে এক হাঁসখালীর বড় চুপড়িয়া বাজারে ধৃত আল আমিন খান বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার এবং নদিয়া হাঁসখালী থানার পুলিশের জালে একজন গ্রেফতার করা হয়েছে, আল আমিন খানকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রঞ্জিত রয়েছে, কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই আল আমিন খান কেন এইভাবে অনুপ্রবেশ করেছিলেন, কি জানা যাচ্ছে, কি উদ্দেশ্যে? দেখো, লাগাতার অভিযান চলছে রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী থানাগুলি এলাকাতে। গত 1 বছর ধরে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি ভারতীয় দালালকেও গ্রেপ্তার করে পুলিশ। এবং গতকালও এক গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালী থানা পুলিশ সীমান্তবর্তী এলাকা বড় চুপড়িয়া, সেখান থেকে আল আমিন খানকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ সে কোনো বৈধ কাগজপত্র অর্থাৎ কোনো ভিসা বা পাসপোর্ট দেখাতে পারেনি। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, এইকে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার ক্ষেত্রে বেশ কিছু ভারতীয় দালালও সাথ দিয়েছে। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে এর সাথে আরো অন্য কেউ এই ভারতবর্ষে প্রবেশ করেছে কিনা, কারণ এই লাগাতার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাতে গিয়ে পুলিশের জালে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী পাশাপাশি ভারতীয় দালাল গ্রেপ্তার হয়েছেন। এবং জানি রাখি যে কখনো তারা সরাসরি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে, আবার কখনো বছর 2 বা 2 থেকে 3 বছরের বেশি ভারতে কাজ করে পুনরায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল। ফলে এই ধরনের অভিযান কিন্তু পুলিশের পক্ষ থেকে চলছে। এবং আল আমিন খান কি কারণে ভারতে প্রবেশ করেছিল এবং তার সাথে আরো অন্য কেউ ছিল কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ধন্যবাদ রঞ্জিত। দূষণ নিয়ন্ত্রণে গুরুত্ব রাজ্যের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সোমরাজের থেকে পুরো বিষয়টা জানবো। সোমরাজ, দেখো, কেন্দ্রীয় সরকার থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক
সড়ক যোজনায় বরাদ্দ বন্ধ করে দিয়েছে গত 4 বছর ধরে, এবং তারপর রাজ্য সরকার তার নিজের টাকাতে পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করেছে। চলতি বছরে 9,000 কিলোমিটার রাস্তার নির্মাণ ও সংস্কার কাজ হবে, এবং তার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7,000 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করেছেন। যে এসওপি বা গাইডলাইন বিভিন্ন জেলায় জেলায় নবান্নের তরফে পাঠানো হয়েছে, সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অক্টোবর মাসের মধ্যেই প্রশাসনিক অনুমোদন দিতে হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওয়ার্ক অর্ডার দিতে হবে। ওয়ার্ক অর্ডার দেওয়ার 3 দিনের মধ্যেই গ্রামে গ্রামে রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে এটা বোঝাই যাচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যেই প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শেষ করার কথা বলছে রাজ্য। অন্যদিকে এই গ্রামীণ রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ যাতে সঠিকভাবে হয় তার জন্য একাধিক পর্যায়ে নজরদারি হবে। বিশেষ করে রাস্তার কাজ যখন থেকে শুরু হবে এবং যখন চলবে এবং যখন শেষ হবে প্রত্যেকটি ক্ষেত্রেই ফটোগ্রাফি করতে হবে, রাস্তার প্রত্যেক মুহূর্তে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। পঞ্চায়েত দপ্তরের তরফে একাধিক গাইডলাইন ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবেশ বান্ধব রাস্তা হবে, তার জন্য প্রত্যেকটি জেলায় 20 থেকে 25% পরিবেশ বান্ধব রাস্তা করতে হবে। এই নির্দেশিকাও জেলায় জেলায় পাঠানো হয়েছে সরকারের তরফে। অর্থাৎ সেক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যেই জেলায় জেলায় 9,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু করছে রাজ্য। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7,000 কোটি টাকারও বেশি টাকা অনুমোদন করেছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, এসএসসির 36,000 নিয়োগ মামলায় নতুন নির্দেশ। অভিজ্ঞতা নিরিখে 10 নম্বর পাওয়ার যোগ্য কারা? পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, অস্থায়ী শিক্ষকরা পাবেন। আর এসএসসির তৈরি অভিজ্ঞ শিক্ষকদের তালিকার বাইরে আর কারা? প্রকৃত শূন্য পদে চাকরি কারা? অস্থায়ী শিক্ষক কারা? এই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি কে হাইকোর্টের তরফে আমি জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে। অর্ণব, দেখো, প্রায় 36,000 শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে তার রিটেন টেস্টের যে রেজাল্ট সেটা বেরোতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় এই পরীক্ষায় যারা এক্সপেরিয়েন্স টিচার সেক্ষেত্রে 10 নম্বর বরাদ্দ হয়েছে, অর্থাৎ 1 বছরের জন্য 2 নম্বর এবং এরকম বছর ওয়াইজ ধরে মোট 10 নম্বর। এবং যারা ইতিমধ্যেই চাকরি হারিয়েছিলেন কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত করছেন তাদের একটা তালিকাতে এসএসসির কাছে রয়েছে। কিন্তু রাজ্য জুড়ে এসএসসির এই তালিকা যারা অভিজ্ঞ শিক্ষক সেই তালিকা ইতিমধ্যে এসএসসি প্রস্তুত করেছে, কিন্তু সেই তালিকার বাইরেও একাধিক ব্যক্তি রয়েছেন বা শিক্ষক শিক্ষিকা রয়েছে, কেউ অস্থায়ী শিক্ষক, কেউ পার্শ্ব শিক্ষক, কেউ চুক্তিভিত্তিক শিক্ষক। কাদের ক্ষেত্রে সাবস্টেন্টেটিভ বা অনুমোদিত প্রকৃত শূন্য পদের ভিত্তিতে কারা পার্ট টাইম চাকরি করছেন সেই একাধিক মামলা, 3টে মামলা হয় আজ বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। এবং সেই মামলাতে এসএসসির তরফে জানানো হয় যেহেতু প্রকৃত শূন্যপদের নিরিখে এই সমস্ত পার্ট টাইম টিচাররা নয় বা অস্থায়ী শিক্ষকরা নয়, তাই তাদের অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় মূল আর্গুমেন্টের জায়গা তৈরি হয় যে এসএসসি ইতিমধ্যে যে তালিকা প্রস্তুত করেছে অভিজ্ঞ শিক্ষক যারা 10 নম্বরের মধ্যে কে কত পাবে তাদের যোগ্যতা মান অনুযায়ী, সেই তালিকার বাইরেও তাহলে কি আরও অনেকে রয়েছে এরকম যোগ্য শিক্ষক বা অভিজ্ঞ যোগ্য শিক্ষক? সেই অনুযায়ী এসএসসিকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 1, 2, বিভিন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তাদের কাছেও এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারাও সাবস্টেন্টেটিভ টিচার কারা হবেন তাদের একটা তালিকা কিন্তু ইতিমধ্যে তাদেরকেও পাঠাতে হবে। পুজোর ছুটির পর এক্ষেত্রে 31 অক্টোবরের মধ্যে এসএসসি এবং সংশ্লিষ্ট সমস্ত ডিআই, 23টা ডিআই রয়েছে, যেখানে যেখানে এই ধরনের অভিযোগ রয়েছে সেই সমস্ত ডিআইরা একটা হলফনামা জমা দেবেন কলকাতা হাইকোর্টে এবং সেই হলফনামা পর 4 নভেম্বর বা তারপরে এই মামলা ফের শুনানির জন্য আসবে সমস্ত। বেশ, এবার বাঁকুড়ার ছবিটা দেখাবো। বিপজ্জনকভাবে রাস্তা আটকে চাঁদা। খবর পেয়ে সাদা পোশাকে অভিযান পুলিশের। রাস্তা আটকে চাঁদা তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হাতে নাতে 5 জনকে গ্রেফতার পুলিশের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, প্রথমে জানতে চাইবো যে 5 জনকে গ্রেফতার করা হলো, তারা কারা, কিসের চাঁদার জন্য এই জুলুম? একদমই দেখো, সামনে কালী পুজো, এই কালী পুজোর জন্য তারা রাস্তায় চাঁদা তুলছিল বিপজ্জনক ভাবে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল বিষ্ণুপুর থানায়। এরপরে বিষ্ণুপুর থানার পুলিশ 2টি হেল্পলাইন নাম্বার চালু করে সাধারণ মানুষের জন্য।
কেউ যদি জুলুম করে এই চাঁদা তোলার জন্য, যাতে অতি সত্বর বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। একবার এই বিষ্ণুপুর থানার এই উদ্যোগ যেন কাজে লাগলো। আজ দুপুরবেলায় ঘুগিমোড়া সংলগ্ন এলাকা থেকে একটি ফোন আসে বিষ্ণুপুর থানায়। সেখানে জানানো হয় সেই এলাকায় রাস্তায় চাঁদা তুলছে, দীর্ঘদিন ধরে এখানে চাঁদা তোলা হচ্ছে, বাঁশ ফেলে কখনো দড়ি টাঙিয়ে চাঁদা তোলা হচ্ছে। এবার সেই খবর পেয়েই কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ একটি গাড়ি ভাড়া করে সাদা পোশাকে সেখানে অভিযান চালায়। সাদা পোশাকে অভিযান চালানোর জন্য যারা চাঁদা তুলছিল তারা বুঝতে না পেরে সেই গাড়ি আটকায় চাঁদার জন্য। এরপরে হাতে নাতে ধরে ফেলে 5 অভিযুক্তকে। এরপর তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানায়। আগামীকাল তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে। বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে বারংবার সচেতন করা হচ্ছে এই অসাধু ব্যক্তিদের, যাতে বিপজ্জনকভাবে কেউ রাস্তায় চাঁদা না তোলে, কারণ চাঁদা তোলা বেআইনি এবং আইনসঙ্গত নয়। যে কারণেই কিন্তু বিষ্ণুপুর থানা পুলিশ 2টি হেল্পলাইন নাম্বার চালু করেছে। এবার সেই নাম্বারেই কিন্তু সাফল্য পেল। বেশ, জলের অপর নাম জীবন, কিন্তু সেই জলই পাচ্ছেন না মানুষ। সেই খাবার জলের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি। সিউড়ি এক পঞ্চায়েতের সমিতি অফিসে রীতিমতো ভাঙচুর, পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারে রীতিমতো তাণ্ডব, যে ছবি আপনারা দেখছেন। কলের জন্য দাবি, কল আমাদের কল আছে আজকে 2 বছর থেকে কলে জল নাই, ঠিক আছে। এবার কলে জল নাই, আমরা 4-5 বার এসেছি বিডিও সাহেবের কাছে, পঞ্চায়েতে গেছি। পঞ্চায়েতে গেলে বলে যে বিডিওর কাছে যাও, বিডিও এখানে এলে বলে যে পঞ্চায়েতে যাও। আর মেম্বারের কাছে তো বলাই নাই, প্রত্যেকদিন যেছি মেম্বারের কাছে, মেম্বার কোনো খোঁজ লাই না, খবরে লাই না। মেম্বারকে বললে বলে এই দেখছি, সুস্থভাবে বলা হয়েছে, ওরা শুনে না। ওই জন্য এবার ছেলে তো মাথা গরম হয়ে গিয়েছে, এতেই হাতাহাতি ওরাও করেছে, আমরাও করেছি। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, একটা এলাকাতে 2 বছর ধরে কল আছে কিন্তু জল নেই, এই সমস্যা দীর্ঘদিনের। কেন এতদিন সমস্যা মেটানো হয়নি? কেন ওই এলাকায় জল নেই? দেখো, যে অভিযোগ উঠেছে যে যারা স্থানীয় বেশ কিছু মহিলা তারা কিন্তু আসে সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে, এবং তাদের অভিযোগ ছিল যে তাদের এলাকায় পানীয় জলের একটা সংকট রয়েছে। এবং যে অভিযোগ করে উঠেছে যে তাদের সঙ্গে বেশ কিছু বহিরাগত লোকজনও আসে, তারা কিন্তু ডেপুটেশন দেওয়ার সময় টেবিল চেয়ার উল্টে দেয় এবং বেশ কিছু কাঁচ ভাঙচুর করে। এছাড়া অফিসের যে ফাইলপত্র তাও কিন্তু বাইরে ছুড়ে দেয়, এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি সহ অন্যান্য যারা কর্মাধ্যক্ষ যারা একটা রুমের মধ্যে ছিলেন তাদেরকেও নিগ্রহ করে বলে অভিযোগ। এবং এরপরেই কিন্তু মহিলারা এলাকা ছেড়ে চলে যায়। এরপর কিন্তু সেখানে সিউড়ি থানার পুলিশ পৌঁছে সেই ফাইলগুলোকে উদ্ধার করে। বেশ কিছু ফাইল এখনো খোয়া গেছে বলে খবর। তবে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে সিউড়ি 1 নম্বর ব্লক তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন তার নেতৃত্বে সিউড়ি থানায় বিক্ষোভ চলছে, এবং তাদের দাবি একটাই, যারা অভিযুক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছে ডেপুটেশন দিতেই পারে, কিন্তু যে ঘটনা ঘটেছে, নিগ্রহ করেছে, তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ কিন্তু এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছে তারা। বেশ, এখন আমি এসছি, দেখি কি অবস্থা, জেনে নিই আমি সভাপতি সাহেবের কাছ থেকে বিষয়গুলো। শুনে এলেন? এই বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এখানে গন্ডগোল শুনে আমি এলাম। হ্যাঁ, একটু দেখছি। আমরা কিছুই জানি না, হঠাৎ এসে আমার টেবিল ভাঙচুর করছে, এবং আমার কর্মদক্ষ প্রতিনিধি ছিল তাদেরকেও মারধর করছে। তাদেরকে বারণ করলাম, ভাই বসো, কি সমস্যা হয়েছে বলো, আমার সেই সমস্যা মেটানোর চেষ্টা করবো। তারা কোনো কথাই শুনলো না, আমার টেবিল ফাইল পত্র সব ভাঙচুর করে। এরা কারা আমরা তো সব জানি না, তোমার দুষ্কৃতিকারী কি ব্যাপার, আমি এরা কোথা থেকে এসছে, একটু কোনো মার্কপিটিশন আমাদের কাছে আসেনি, তাতে আমরা কিছুই জানি না, হঠাৎ আমার কাছে ঢুকে এইসব করলো। এবার দুয়ারে রিপোর্টারে আপনাদের দেখাবো রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা আর তাতেই বিক্ষোভ। কোচবিহারে রেশন ডিলারকে ঘেরাও, বাসন্তী মন্দির এলাকায় গ্রাহক বিক্ষোভ। দেখুন, আপনারা দেখছেন যে 16-10 এবং রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা, বাসন্তী মন্দির এলাকায় গ্রাহক বিক্ষোভ, এবং ডেট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে 16-10-2025 মেয়াদ উত্তীর্ণ সেই আটা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শুভঙ্কর। এই পুরো বিষয়টার পর রেশন ডিলার তার কি বক্তব্য এবং যারা অভিযোগ করছেন তারা কি বলছেন?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, দুয়ারে রেশন প্রকল্পে আজ কালীঘাট রোড বাসন্তী মন্দির এলাকায় যখন রেশন ডিলার গ্রাহকদের আটা দিচ্ছিলেন, আটার প্যাকেট, কোনো কোনো গ্রাহক 15 কেজি 20 কেজি আটা নিচ্ছিলেন, প্যাকেট নিচ্ছিলেন, তখন তারা দেখতে পারেন সেই আটার মেয়াদ আজকেই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী 1 মাস ধরে যে আটা খাবেন সেই আটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ। ফলে গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ দেখা যায় এবং তারা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য, যেটা পুরনো আটা কেন দেওয়া হচ্ছে, যে আটার মেয়াদ আজ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তারা আগামী 1 সপ্তাহ বা 1 মাস কীভাবে এই আটা খাবেন। এবং এই বিক্ষোভের পর খবর পেয়ে ঘটনাস্থলে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু হয় এবং দ্রুত খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে সেই রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে সেই পুরনো আটা বদলে গ্রাহকদের যাতে নতুন আটা দেওয়া হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তমশ্রী, বেশ, আমাদের কাকিমা জেঠিমারা রেশন নিচ্ছে, রেশন নেওয়ার পরে আমরা আসলাম, আমরা দেখি কি রেশনগুলো ঠিক দিচ্ছে কিনা। তখন আমরা দেখলাম যে আটাগুলো দেখার পরে দেখি আমার আটাগুলো এক্সপায়ারি আছে। তা ওনাদেরকে সবসময় সঙ্গে সঙ্গে আমরা বললাম যে আটাগুলো এক্সপায়ারি কেন। ওনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে বললো যে এক্সপায়ারি নয়, আমাদের এবারের গোডাউনে এই মালই আসছে। আমরা এদিকে ওদিকে আরো খোঁজ নিলাম, যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে আমরা জানতে পারলাম যে না, ওনাদের কাছে কারেন্ট মালই আছে আর ওনারা যেটা এখন দিচ্ছে এখানে সেটা এক্সপায়ারি মাল দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা রেশন দেওয়া বন্ধ করে দিলাম, পুলিশ প্রশাসনকে কমপ্লেন করলাম এবং গ্রামীণ যে পঞ্চায়েত ছিল, প্রধান ছিল, তাদের কমপ্লেন করা হলো, তাদেরকে জানানো হলো। এটা সেপ্টেম্বরের মাল, পিছন দিকে ছিল আমার ওই যে ভ্যানালা, ও ওটাকে টেনে তিনটে নিয়ে আসছে। এখন ঘটনা আমাদের ব্ল্যাকনেস হলো, উপর থেকে দেখা যায় না ডেটটা, এখন ভিতরে যখন খোলা হয়েছে তখন দেখা যায় যে এটা আজকে হলো লাস্ট। তারপরে আমরা বললাম যে ঠিক আছে, রিপ্লেস করে দিব, হয়ে গেছে একটা ভুল। সরকারি পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ চুঁচুড়ায়। চুঁচুড়ার 20 নম্বর ওয়ার্ডে আবর্জনা ফেলে পুকুর ভরাট। স্থানীয়দের অভিযোগে সরেজমিনে বিধায়ক তিনি ঘটনাস্থলে যান, ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সোমনাথ রয়েছে। সোমনাথ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পুরো ভরাট হয়ে গিয়েছে, এই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? হ্যাঁ দেখো, এটাই হচ্ছে বিষয় যে সরকারি জমি দিনের আলোতে কিভাবে ভরাট হচ্ছে। এই যে চুঁচুড়া পৌরসভার যে 20 নম্বর ওয়ার্ড প্রতাপপুর এলাকায় দিনের আলোতে যে প্রায় 2 মাস ধরে এই পুকুর ভরাট চলছে এবং সরকারি জমি, এই সরকারি জমি যে কাউন্সিলরের তার নজরে আসেনি, যে পৌরসভা তার নজরে আসেনি। বিধায়কের কাছে খবর যায়, সরেজমিনে তিনি ওখানে পৌঁছান, তিনি দেখে তো সঙ্গে সঙ্গে রেগে যান এবং যে ভরাট করছিল তার কাজ আটকে দেয়, যে কিভাবে যে রাবিশ ফেলে ভরাট হচ্ছে এবং কংক্রিট দিয়ে একদম যে পিলার করে কংক্রিট দিয়ে যে পুকুর পাড় বরাবর, যে জলাশয় বরাবর যে একদম কংক্রিট করে যে রাবিশ দিয়ে সমান করে দেওয়া হয়েছে। এটা তো পুরনো ছন্দে ফিরবে না এবং যে কার পারমিশনে এই সরকারি জমি যে তিনি ভরাট করছেন, তার কার পারমিশনে তিনি ভরাট করছেন তার বিধায়ক জানতে চায়। কিন্তু তিনি বলেন যে যিনি ভরাট করছেন তিনি বলেন যে আমি বিএলআর অফিসে, ভূমি দপ্তর অফিসে আমি লিখিত এটা লিজে নেব বলে আমি জমা করেছি, কাগজপত্র জমা করেছি এবং এটা নবান্নও চলে গেছে। কিন্তু যে স্থানীয় বিধায়ক জানে না যে কিভাবে এত গলির ভেতরে বিধায়ক যেখানেই খবর পেয়েছে সেখানেই পৌঁছায়, কিন্তু এখানেও যখন খবর পায় তখন পৌঁছায় এবং বলেন যে তার কাগজপত্র ইমিডিয়েট খুব তাড়াতাড়ি তাকে দেখাতে হবে এবং যে তাকে তো কোনো রকম পারমিশন দেয়নি, তারপরে কিভাবে অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত কি সাফাই দিল? আজব সাফাই দিল, শোনাবো। এটা কি দিচ্ছেন? এটা বাউন্ডারি ওয়াল মতোই তো করেছেন আপনি। এটা বাউন্ডারি ওয়াল না, জাস্ট এটা একটা কংক্রিট দিয়ে করেছেন, পাঁচিল তুলেছেন, আপনি পিলার তুলেছেন, একদম পিলার করে। তো সরকারি জমিতে পিলার কেন তুললেন সেটা আমি জানতাম না। তাহলে কি এটা ভেঙে দেবেন? এটা ভেঙে দেবেন? ভাঙাভাঙি তো কোনো প্রশ্ন না। আমি তো অ্যাপ্লাই করেছি আজকে না, 5 বছর আগে, এবং ফাইলটা অলরেডি চালাচালি করে বিএলও থেকে ইন্সপেকশন হয়ে গেছে। পিলার করেছে, সেটা তো আজকে হয়নি। কবে হয়েছে? অনেক দিন আগে, মাস 2 আগে। তাহলে তো অন্যায় করলেন। হ্যাঁ, সে করেছি, বলছি তো। সরকারি জমি অধিগ্রহণ করা এইভাবে যায় না, আর সরকারি জমি আমি লিজ নেব বললে লিজ নেওয়া যায় না। হ্যাঁ, অতএব এটা আইনত উনি অন্যায় করেছেন, উনি স্বীকারও করছেন। লিখিত জমা দেব অ্যাকশন নেওয়ার জন্যে, আইনগতভাবে যা হবার হবে। বিয়ে করতে গিয়ে 44 লাখ টাকা বেহাত। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1-2 লাখ টাকা না, 44 লক্ষ টাকা।
হুগলির তরুণী 44 লাখ টাকা বেহাত, ম্যাট্রিমনি সাইটে ভুয়ো পরিচয়, ঘনিষ্ঠতার সম্পর্ক। কিন্তু কিভাবে এই 44 লক্ষ টাকা বেহাত হলো জানবো। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, গতকাল কামারকুন্ড সাইবার থানার পুলিশ তারা মন্দারমণি থেকে জামির আব্বাস নামে খানাকুলের এক বাসিন্দা, তাকে মূল পান্ডা যে এই যে প্রতারণার সঙ্গে যুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এর আগেও কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, 38 লক্ষ টাকা রিকভারি করেছিল পুলিশ। কিন্তু এই যে মূল মাইন্ড, যে মাস্টার মাইন্ড যে জামির আব্বাস, সে এতদিন গা ঢাকা দিয়েছিল, তাকে মন্দারমণি থেকে পুলিশ গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে। যেটা জানা যাচ্ছে যে এই জামির আব্বাস এই ম্যাট্রিমনি সাইটে বিয়ে প্রলোভন দেখিয়ে হুগলির এক তরুণীর কাছ থেকে কয়েক ধাপে প্রায় 44 লক্ষ টাকা সে আত্মসাৎ করে। তার বিরুদ্ধে আরো বড় অভিযোগ, সে এইরকম এই ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে আরো বেশ কয়েকজনকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে, সুন্দর সম্পর্ক রেখে তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু এর আগেও সে টাকা বেশ কয়েকজনের কাছ থেকে প্রতারণা করেছিল। ফলে পুলিশ যেটা তদন্ত সূত্রে জানতে পারছে, এর একটা কিন্তু বড় প্রতারণা চক্র হুগলি জেলা জুড়ে তৈরি হয়েছে নতুন করে। তাকে ধরার জন্য এই যে মূল মাস্টার মাইন্ড যাকে গ্রেপ্তার করেছে কামারকুন্ড সাইবার থানার পুলিশ, তাকে এবার গুণধর সৌরভের খবর দেখাবো। কেন? কারণ সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা। নিউ টাউন থেকে জালে অভিযুক্ত সৌরভ চট্টোপাধ্যায়। গাড়িতে সরকারি লোগো লাগিয়ে ঘুরতেন এই সৌরভ, আর সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এর আগেও এই সৌরভের নামে অভিযোগ ছিল, গ্রেফতার করা হয়েছে, তারপরেও আবার যে কে সেই? একদমই তমশ্রী, সৌরভ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি, যিনি নিউ টাউনের বাসিন্দা বলে জানা যাচ্ছে, তিনি সরকারি আধিকারিকের পরিচয় দিতেন এবং একই সঙ্গে তিনি বলতেন তিনি সিএমও অর্থাৎ চিফ মেডিকেল অফিসারের তিনি ঘনিষ্ঠ, এবং এই পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে তিনি সরকারি আধিকারিকের পরিচয় ব্যবহার করতেন। একই সঙ্গে তার যে গাড়ি, সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে স্টিকার, তা কিন্তু ব্যবহার করতেন, এবং একই সঙ্গে সামাজিক মাধ্যমে বিভিন্ন লোককে ইন্ডিকেট করতেন, এবং তার তিনি বলতেন যে বিভিন্ন সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার নাম করে, সেটা বিভিন্ন টেন্ডার হতে পারে কিংবা সরকারি কোনো কাজ কিংবা অন্যান্য কোনো সরকারি সহায়তা, তার ডিটেলস কিন্তু পুলিশ দেয়নি, এবং সেই রকমভাবেই ঠকাতেন বিভিন্ন মানুষকে এবং টাকা নিতেন। যদি সেই কাজ না হতো, তার পরবর্তী ক্ষেত্রে টাকা ফেরতের কথা বললে পরে তিনি হুমকিও দিতেন, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি তিনি আগেও কিন্তু এই ধরনের কার্যকলাপ করেছিলেন এবং গ্রেপ্তারও হয়েছিলেন, এবং নিউ টাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে একদমই তমশ্রী। বেশ, ব্যাংকের নথি আপডেটের নামে প্রতারণা, 11 লাখ টাকার বেশি প্রতারণার অভিযোগ। বারাসত সাইবার থানার অভিযোগ দায়ের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ব্যাংকের নথি আপডেটের নামে প্রতারণা, কিভাবে চলতো এই প্রতারণা? একদম, দেখো, ব্যাংক কর্মীর, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর অ্যাকাউন্ট থেকেই প্রায় 11,40,000 টাকা সেখান থেকে উধাও হয়ে গেলেন। অর্থাৎ আর এক ব্যাংক কর্মী পরিচয় দিয়ে ভেরিফিকেশন, অর্থাৎ পাসবই আপডেট ভেরিফিকেশন এবং এটিএম ভেরিফিকেশনের জন্য তাকে ফোন করা হয়, এবং তিনি ব্যাংক কর্মী পরিচয় দিয়েই এই প্রাক্তন ব্যাংক কর্মীকে ফোন করেন, এবং তারপরে সেখানে একাধিক এটিএম অর্থাৎ ওটিপি যায়। সেই ওটিপি এই ব্যাংক কর্মী আবার তিনি জানতে চান এবং সেগুলি দেন। তারপরে দেখা যায় প্রায় 11 লক্ষ, 3টি অ্যাকাউন্ট থেকে 11,20,000 টাকা উধাও হয়ে গেছে। তারপরে তিনি প্রতারিত হয়েছেন। এই জানার পরেই তিনি বারাসত সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু যেভাবে একজন প্রাক্তন ব্যাংক কর্মীর অ্যাকাউন্ট থেকে প্রায় 11.5 লক্ষ টাকা উধাও হয়ে গেলেন, এবং তিনি একজন ব্যাংক কর্মী এবং তার কাছ থেকে আরেক ব্যাংক কর্মী পরিচয় দিয়ে প্রায় এইভাবেই প্রতারিত হয়েছেন। ফলে ইতিমধ্যেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, জিনিস নিয়েছে, তাও আবার 2 লাখ টাকার, কিন্তু টাকা না দিয়ে হাওয়া। বনগাঁর প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্রেতাকে। ফোনে 2 লাখ টাকা সরঞ্জামের অর্ডার, গাড়ি তৈরির সরঞ্জামের অর্ডার দেন মনোতোষ দাস, আর সরঞ্জাম ডেলিভারি দিলেও টাকা না পাওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি
অনিরুদ্ধ রয়েছে, অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, ঠিক কি অভিযোগ, কি হয়েছিল? অনলাইনে অর্ডার দিলেন কিন্তু টাকা দিলেন না, কিন্তু সেই মাল পৌঁছে গেল। দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার বনগাঁ থানা এলাকায় এই ঘটনা ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অমিত চৌধুরী নামে গোবরডাঙ্গার এক ব্যবসায়ীর কাছে বনগাঁ থেকে মনতোষ দাস নামে এক ব্যবসায়ী, তিনি ফোন মারফত ইঞ্জিন ভ্যানের তৈরির জন্য সরঞ্জাম নেওয়ার জন্য তার কাছে অর্ডার দিয়েছিল। 2 লক্ষ টাকার মালের অর্ডার দেওয়ার পরে যখন ডেলিভারি করা হয় সেই সময় তিনি জানান যে বনগাঁ রেলগেট এলাকায় তার দোকান রয়েছে। সেই দোকানে নামানোর আগেই কালোপুরে, অর্থাৎ যে দোকানে ডেলিভারি করা হয়েছিল তার আগেই কিছুটা মাল, অর্থাৎ এই অর্ডারের বেশিরভাগ মালটাই সেখানে নামিয়ে নেওয়া হয়। বলা হয় এর পরবর্তী যেটুকুন আছে সেটুকুন দোকানে গিয়ে নামিয়ে দিতে হবে। সেই মতোই পরবর্তীতে ওই অমিত চৌধুরীর যে ডেলিভারি বয় ছিল তিনি এসে দেখেন যে এই মনতোষ দাসের কোনো দোকান নেই এই বনগাঁ রেলগেট এলাকায়, এবং তারপরেই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছে। তারপরে বনগাঁ থানায় তারা লিখিতভাবে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে এই মনতোষ দাসকে গতকাল নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। পরবর্তীতে তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছিল, সেখান থেকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন, কি কারণে এই ঘটনা ঘটিয়েছিল, বা এই ঘটনা যদি তারা আগে থেকে এরকম ধরনের আরও অন্য কোনো প্রতারণা করেছে কিনা, বা এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। তমশ্রী। বেশ অনিরুদ্ধ। দক্ষিণ দিনাজপুরে সরকারি বাসে যাত্রীর দাদাগিরি, বাসের সিটে বসাকে কেন্দ্র করে বচসা। প্রথমে দেখুন সেই ভাইরাল ভিডিও। আমার মায়ের গায়ে যখন হাত দিল আপনি কোথায় ছিলেন? বাস কন্ডাক্টরকে মারধর, বাস ভাঙচুর, কেন এতটা উত্তেজনা তৈরি হলো, কি থেকে ঘটনার সূত্রপাত জানবো। আমার সঙ্গে সুজন সূত্রধর রয়েছে। সুজন। তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনাটা কিন্তু যে ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। তোমাকে একটু ডিটেলসে যদি জানাতে যায় যে তাহলে মালদা থেকে বাস ছেড়েছিল WB 63A 8050 যে সরকারি বাস, মালদার যে রথবাড়ি সেখান থেকে রওনা দিয়েছিল বালুরঘাটের উদ্দেশ্যে। অন্যান্য যাত্রীদের পাশাপাশি 3 জন যাত্রী উঠেছিল ঠ্যাঙ্গাপাড়ায় নামবে বলে, এক যুবক এবং তার সঙ্গে তার মা এবং বাবা। এবং যেটা জানা যাচ্ছে বাস কন্ডাক্টরের যেটা অভিযোগ যে বাসের যে স্টাফ সিট রয়েছে সেই সিটে বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। ঘটনায় তর্ক বিতর্কের পরে স্বাভাবিকভাবে কন্ডাক্টর তার বাবা অসুস্থ থাকার জন্য সেখানে বসতে দেয়, কিন্তু সেখানে থেমে রয়নি ওই যুবক প্যাসেঞ্জার। তিনি কি করেছেন, তিনি ঠ্যাঙ্গাপাড়ার এলাকার লোকজনকে ফোন করে একত্রিত করেছিল ঠ্যাঙ্গাপাড়ায়। বাস যে মাত্রই একদম ঠ্যাঙ্গাপাড়া পৌঁছয় কয়েকশো মানে গ্রামবাসীরা সেই বাসটাকে আটকায় এবং 10 থেকে 12 জন যে যুবক সেই বাসে ওঠে। প্রথমে কন্ডাক্টরকে চর থাপ্পড় ঘুষি এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়, তারপরে তাকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করা হয়, কিন্তু অন্যান্য প্যাসেঞ্জারের সহযোগিতায় কোনো রকমে বাস চালক সেখান থেকে গঙ্গারামপুর থানায় পৌঁছায় এবং থানায় পৌঁছানোর পরে পুরো বিষয় নিয়ে কিন্তু ঘটনায় লিখিত অভিযোগ জানিয়েছে বাস কন্ডাক্টর। ভাঙা হয়েছে গাড়ির কাছ থেকে অন্যান্য সামগ্রী। বাস। বেশ, ধন্যবাদ সুজন। খুলে গেল বাংলা সিকিম লাইফলাইন। আজ কালিম্পংয়ের তারখোলায় ধস নেমে বিপত্তি, বন্ধ হয়ে যায় চিত্রে থেকে গ্যাংটক যাওয়ার 10 নম্বর জাতীয় সড়ক। দ্রুত ধস সরিয়ে তারখোলা দিয়ে একমুখী যান চলাচল শুরু হয়েছে। কি পরিস্থিতি আমি জানবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি পার্থ প্রতিম রয়েছে। পার্থ। দেখো একেবারে তাই, একেই তো দিন তিনেক কিন্তু বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক সেবক থেকে একেবারে তিস্তা বাজার পর্যন্ত 29 মাইল এবং গেলখোলার মাঝে বড়সড় ধস নামায়। সেই ধস সংস্কারের জন্য পুরো জাতীয় সড়ক বন্ধ করে রাখা হয়। আজ সন্ধ্যেবেলা সেই জাতীয় সড়ক ওপেন হলেও বিপত্তি নতুন করে নামে তা কালিম্পংয়ের তারখোলায় একেবারে বাংলা সিকিম সীমান্ত যে রংপুর ঠিক আগেই তারখোলা, সেখানেই ধস নামায় নতুন করে বিপত্তি শুরু হয় এবং প্রায় ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টার চেষ্টায় NHIDCর কর্মীরা সেই ধস আপাতত
দ্রুত সরিয়েছে। সেই তারখোলা যেখানে ধস নেমেছিল নতুন করে, সেখান থেকে একমুখী যান চলাচল শুরু করছে। অর্থাৎ যে একই তো ভরা পর্যটন মরশুম, মাঝে ধস সামলানোর জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক। আজ থেকে কিন্তু সন্ধ্যে 6টার থেকে ফুল ফ্রেজে কাজ শুরু হল, যাত্রা শুরু হয়, সব ধরনের গাড়ি চলাচল করছে। তাতে কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীরা। বেশ পার্থ।